ওকে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে মুভিং টু ডিজাইন। এখন আমরা আসলে ডিজাইন করতে যাব। এতদিন আমরা থিওরিটা বেশি পড়ছি, এখন যে থিওরিগুলো আমরা এতদিন পড়েছি সেই থিওরিগুলোকে অ্যাটাচড করে একসাথে করে আমরা ডিজাইনের দিকে মুভ করব। হ্যাঁ, তো এই লেকচারে আমরা জানবো ডিফারেন্স বিটুইন অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ডিফারেন্স বিটুইন লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিজাইন, ডিফারেন্স বিটুইন সিস্টেম অ্যান্ড ডিটেল ডিজাইন, ক্যারেক্টারিস্টিক অফ গুড ডিজাইন, নিড টু মেক ট্রেড অফ ইন ডিজাইন। এই টপিকগুলো সম্পর্কে আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা যে টপিকটা দেখছি, হাউ ইজ ডিজাইন ডিফারেন্ট ফ্রম অ্যানালাইসিস। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, ডিজাইন স্টেটস হাউ দ্য সিস্টেম উইল বি কনস্ট্রাক্টেড উইদাউট অ্যাকচুয়ালি বিল্ডিং ইট। মানে বলতেছে ডিজাইন অ্যানালাইসিস বলতে আসলে কী মিন করতেছে। তো খুব সহজেই বলতেছে যে ডিজাইন অ্যানালাইসিস বলতে এমন একটা সিস্টেমকে বা এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে যে অবস্থাটা হচ্ছে যে তুমি মূল ডিজাইনটাকে না বানাইয়াই, না তৈরি করেই ডিজাইনটা সম্পর্কে খুব ভালো ধারণা পাবা। ওকে, হাউ দ্য সিস্টেম উইল বি কনস্ট্রাক্ট, মানে কীভাবে ডিজাইন সিস্টেমটা আমরা বানাবো উইদাউট অ্যাকচুয়ালি বিল্ডিং ইট, মানে আসলে এটা না বানিয়ে। বুঝতে পারছেন তো? আচ্ছা, তারপর বলছে অ্যানালাইসিস আইডেন্টিফাই হোয়াট দ্য সিস্টেম মাস্ট ডু। তো এই অ্যানালাইসিসের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে আমরা যে সিস্টেমটা, যে ইনফরমেশন সিস্টেমটা আমরা বানাচ্ছি বা বানাবো, এই সিস্টেমটার অ্যাকচুয়াল কাজটা কি বা মূল বা কোর যে ফাংশনালিটি সেটা কি, সেটা আমরা এখান থেকে বের করব। ডিজাইন স্পেসিফাই হাউ ইট উইল ডু, এবং ডিজাইনের মধ্যে আমরা এটা স্পেসিফাই করব যে এই যে আমরা যে কোর ফাংশনগুলো পেলাম, এই ফাংশনগুলো কিভাবে কাজ করবে। ওকে, আরও বলছে দ্য অ্যানালিস্ট সিক দ্য আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন, ইট রিকোয়ারমেন্ট অ্যান্ড ইটস অবজেক্টিভ। অ্যানালিস্ট মানে যে আসলে এটা নিয়ে অ্যানালিসিস করবে, তার আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে অর্গানাইজেশনটা সম্পর্কে জানা, যে অর্গানাইজেশন আমাদের এই সিস্টেমটাকে ব্যবহার করবে, এবং সেই সাথে সাথে সেই অর্গানাইজেশনের কি অবজেক্টিভস, মানে তারা আসলে কি করতে চায়, তাদের কি কাজ, সেইগুলোকে খুঁজে বের করা। তারপর বলছে দ্য ডিজাইনার সিক টু স্পেসিফাই আ সিস্টেম দ্যাট উইল ফিট দ্য অর্গানাইজেশন। তো যে ডিজাইনার, প্রথম কথাটা কিন্তু বললাম অ্যানালিস্টের, মানে যে অ্যানালাইজ করতেছে, এবার তো ডিজাইন করব আমরা। সো ডিজাইনারের মূল কাজ হচ্ছে যে আমরা এমন একটা ডিজাইন বানাবো যে ডিজাইনটা অর্গানাইজেশনের যে চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলোকে যেন আমরা মিট করতে পারি, মানে তার ওগুলাকে যেন, মানে তার অর্গানাইজেশন অনুযায়ী আমরা যেন সেটাকে ফিট একটা সিস্টেম বানাতে পারি। প্রোভাইড ইটস রিকোয়ারমেন্ট এফেক্টিভলি অ্যান্ড অ্যাসিস্ট ইট টু মিট ইটস অবজেক্টিভ। ওই একই কথা আমি আগেই বলে ফেলেছি যে ওই অর্গানাইজেশনের মূল অবজেক্টিভটা যেন মিট করতে পারে। ওরা আসলে যেটা করতে চায়, যে কাজগুলো করার উদ্দেশ্যে আমরা তাদের সিস্টেমটাকে বানাবো, সেটা যেন অবশ্যই ডিজাইনের মধ্যে আসে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখতেছি হাউ ইজ ডিজাইন ডিফারেন্ট ফ্রম অ্যানালাইসিস। এখন আমরা দেখব অ্যানালাইসিস থেকে ডিজাইনটা কিভাবে আসলে ডিফারেন্ট হয়, কারণ দুইটাই স্টেপ। অ্যানালাইসিসটা হচ্ছে টোটালি অনেকটা মাথায় কাজ শেষ করবে, ডিজাইনে কিন্তু আমরা কিছুটা প্লটিং করবো, মানে আঁকাঝাঁকা করবো এখানে এসে। সো অবশ্যই দুইটা ডিফারেন্ট পার্ট। তো বলছে অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছে ইন দ্য অ্যাজেন্ট কেস স্টাডি, অ্যাগেট কেস স্টাডি। ওই যে আমরা যেই অ্যাডভার্টাইজমেন্ট ফার্মটা নিয়ে মানে গল্প পড়ছি, কারণ সারা বইতে তো একটা গল্পই বলা আছে। তো বলছে অ্যানালাইসিস আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ক্যাম্পেইন ক্লাস হ্যাজ আ টাইটেল অ্যাট্রিবিউট। তার মানে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পেরেছি যে আমাদের একটা ক্লাস লাগবে, যে ক্লাসটার নাম হচ্ছে ক্যাম্পেইন, এবং সেই ক্লাসের একটা অ্যাট্রিবিউট বা একটা প্রপার্টিস থাকবে যেটার নাম হচ্ছে টাইটেল। ওকে, মাথায় রেখেন কথাগুলো। এবার বলছে ডিজাইন ডিটারমাইন্স হাউ দিস উইল বি এন্টার্ড ইনটু দ্য সিস্টেম। যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমরা এটাকে মানে কিভাবে এই ইনফরমেশনটা আমরা সিস্টেমে এন্ট্রি করব, মানে টাইটেলটা তো আমাদেরকে লিখতে হবে, তাই না? কোন মাধ্যমে কিভাবে আমরা লিখব, সেই মাধ্যমটা আসলে ডিজাইন স্পেসিফাই করবে, মানে এটা আমরা ডিজাইন পার্টে এসে করব। কিন্তু অ্যানালাইসিস পার্ট শুধু আমাদেরকে বলে দিয়েছে যে ক্যাম্পেইন নামে একটা ক্লাস হবে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকবে, এটা হচ্ছে টাইটেল। এবং ডিজাইন পার্টে এসে আমরা বলবো কিভাবে আমরা এই টাইটেলটাকে নিয়ে আদৌ কাজ করব। ওকে, displayed on screen and stored in database together with all the other attribute, campaign and other classes। তো বলতেছে শুধুমাত্র যে এই একটার তা না,
এই ক্যাম্পেইন ক্লাসে যে অন্য যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো কিভাবে আমরা দেখাবো ইউজারকে বা যে যারা এই সিস্টেমটা ব্যবহার করবে তাদেরকে, এবং সেই সাথে বলেছে এই ডেটাগুলো কিভাবে আমরা ডেটাবেজে বা আমাদের পার্মানেন্ট স্টোরেজে স্টোর করব, এই টোটাল প্রসেসটাই হচ্ছে আসলে ডিজাইন। ক্লিয়ার আপনারা? তার মানে অ্যানালাইসিস কি করছে, শুধু আইডেন্টিফাই করে দিয়েছে যে এই এই জিনিসগুলো লাগবে, আর ডিজাইন কি করতেছে, টোটাল প্রসেসটাকে আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ এটা তো লাগবে, কিন্তু এটাকে এইভাবে প্রসেসিং করতে হবে। ওকে, when does analysis stop and design start? তার মানে অ্যানালাইসিস কখন বন্ধ হয়ে যায় আর কখন ডিজাইন শুরু হয়। তো বলতেছে ইন আ ওয়াটারফল লাইফ সাইকেল দেয়ার ইজ আ ক্লিয়ার ট্রানজিশন বিটুইন দ্য টু অ্যাক্টিভিটিস। বলছে ওই যে আমরা যে ওয়াটার লাইফ সাইকেল পড়ছি, ওয়াটারফল লাইফ সাইকেল, ওটার মধ্যে কিন্তু পার্টগুলো আলাদা করে দেয়া আছে। আমি একটু ছবিটা আপনাদেরকে দেখ, আচ্ছা তো আমরা এই ছবিটাকে একটু দেখি, দেখেন ছবিটাতে দেখলে দেখেন তো আপনি একটু বুঝেন কি না যে অ্যানালাইসিসটা কখন শুরু হচ্ছে আর কখন সিস্টেম ডিজাইনটা শুরু হচ্ছে। খুব স্পষ্টভাবে বলা আছে না, দেখা যাচ্ছে? কারণ প্রথম স্টেপটাই ছিল কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তার মানে এইখানেই যাবতীয় অ্যানালাইসিসের কাজ শেষ হয়ে যাবে। ঠিক তারপরে স্টেপটাই কি সিস্টেম ডিজাইন, তার মানে কি ডিজাইন এখন স্টার্ট হলো, তাই তো? তার মানে কখন কোনটা শেষ হলো কোনটা কখন শুরু হলো সেটা তো ক্লিয়ার আমরা। ওকে ফাইন, তো আমরা ছবিতে একটু দেখে আসলাম। এখানে আর কিছু কথা বলছে, ইন এন ইটারেটিভ লাইফ সাইকেল দ্য অ্যানালাইসিস অফ আ পার্টিকুলার পার্ট অফ দ্য সিস্টেম উইল precede its design but analysis and design may happening in parallel। বলছে এটা তো আমরা একটু আগে যেটা দেখলাম সেটা শুধু ওয়াটারফল লাইফ সাইকেলে, কিন্তু আমরা তো আরও কয়টা মডেল এরকম দেখেছি। তার একটা মডেল আছে না যেটা হচ্ছে ইটারেটিভ লাইফ সাইকেল, মানে বারবার কাজ করবে। মানে বারবার করবে বলতে কি, ধরেন এক জায়গা থেকে পানি ভরা হচ্ছে, আরেক জায়গায় পাইপ দিয়ে পানি খাওয়া হচ্ছে, মানে প্যারালালি কাজগুলো চলতে থাকবে। মানে এমন হবে না যে আগে পানি স্টোর করলাম, ওইটাকে আরেক জায়গায় নিয়ে আসলাম, সেখান থেকে আবার গ্লাসে ঢাললাম, আবার খেলাম, আবার যাব পানি আনতে, মানে এরকম না। ব্যাপারটা বলতেছে যে এক মানে পাশাপাশি কাজগুলো চলতে থাকবে। তো পাশাপাশি যদি মানে প্যারালাল বলতে বোঝাচ্ছে ওই যে আমরা পড়তাম না ছোটবেলায় জিওমেট্রি, ওখানে একটা ছিল না সমান্তরাল। তো সমান্তরালের বৈশিষ্ট্য ছিল কি যে তারা যেভাবেই চলুক, বাঁকা হোক যাই হোক যেভাবেই চলুক, তাদের মাঝখানে যে দূরত্বটা সেটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। যেমনটা আমরা বলতে পারি একটা ট্রেন লাইন তো বাঁকায় না, তো বাঁকা জায়গায় যাই হোক কিন্তু তাদের মাঝের যে দূরত্বটা সেটা কিন্তু ঠিকঠাক আছে। সো এই প্যারালাল বলতে আসলে এই জিনিসটাকে মিন করছে। আমরা ধরে নিচ্ছি ট্রেনের দুইটা লাইনকে প্যারালাল বলতেছে। সো এখানেও ডিজাইন এবং অ্যানালাইসিস এই দুইটাকে বলা হচ্ছে আসলে ট্রেনের ওরকম দুইটা লাইন। তার মানে অ্যানালাইসিসও চলতে থাকবে, ডিজাইনও চলতে থাকবে। একটা স্টেপ শেষ, মানে ধর একটা ছোট কাজের প্রসেস কমপ্লিট, আরেকটা কাজ আসবে তাদের মাথায়, আবার অ্যানালাইসিস চলবে, আবার ডিজাইন চলবে। এই হচ্ছে গিয়ে এটার প্রসেস। তার মানে এখানে দুইটাই ক্রমান্বয়ে চলতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ দ্য টু অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড মাইন্ডসেট। বলতেছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা অ্যাক্টিভিটিসের মধ্যে আসলে ডিফারেন্সিয়েট করা, মানে ভাগ করে নেওয়া বা আলাদা করে নেওয়া। উই নিড টু নো হোয়াট বিফোর উই ডিসাইড হাউ। তার মানে প্রথমে আমাদের জানতে হবে আমরা কি করব, তারপর আমাদের জানতে হবে কিভাবে করব, তাই তো নাকি? একটু আগে তো আমরা এখানে পড়লাম, এই যে দেখেন তো এখানে এই যে এখানে বলছে না যে অ্যানালাইসিসের কাজ হচ্ছে কি হোয়াট, আর ডিজাইনের কাজ হচ্ছে কি হাউ। মনে থাকবে তো? সো এখানে সেই কথাটাকে আরেকবার বলছে। ওকে, এবার আমরা দেখবো ট্র্যাডিশনাল ডিজাইন। মানে ট্র্যাডিশনাল মানে কি গতানুগতিক, বা আমরা একটু প্রাচীন না প্রাচীন ঠিক বলা যায় না, গতানুগতিক যে সিস্টেমটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সো মেকিং আ ক্লিয়ার ট্রানজিশন ফ্রম অ্যানালাইসিস টু ডিজাইন হ্যাজ অ্যাডভান্টেজ। মানে প্রপারলি অ্যানালাইসিস থেকে যদি আমরা ডিজাইন করি তাহলে আমরা একটা ক্লিয়ার ট্রানজিশন পাই। ক্লিয়ার ট্রানজিশন বলতে কার পরে কে কিভাবে কাজ করবে এই ধারণাটা আমরা প্রপারলি পাবো। সো প্রপারলি যদি আমরা পাই তাহলে আমাদের ডিজাইন করতেও খুব ভালো হবে, মানে আমরা কিছু বাড়তি সুবিধা অ্যাডভান্টেজ পাবো। এবার বলছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইজ দেয়ার দ্য রাইট ব্যালেন্স অফ অ্যাক্টিভিটিস। বলছে আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা চিন্তা করবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি যে অ্যাক্টিভিটিসগুলো করতেছেন সেটা প্রপারলি ব্যালেন্স হচ্ছে কিনা। ব্যালেন্স হচ্ছে কিনা মানে এরকম যে ধরেন হতে পারে এরকম
যে আপনারা যে এই যে অ্যানালাইসিসটা আমরা করলাম, দেখা গেল বিশাল এক অ্যানালাইসিস রেজাল্ট বানাইলাম, যেটা ডিজাইন করতে গিয়ে আমাদের মোটামুটি রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো বলছে দুইটার মধ্যে একটা ব্যালেন্সিং করতে। অবশ্যই আবার এমন করা যাবে না যে ব্যালেন্সিং করতে গিয়ে 2-4টা কোর ফাংশনালিটিস আমরা আবার বাদ দিয়ে দিব, সেটা কিন্তু আবার করা যাবে না। ওইটাকে রেখেই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবার আমাদের বলছে স্টাফের স্কিল। তো অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন মে বি ক্যারিড আউট বাই দ্য ডিফারেন্ট স্টাফ। সো আপনাকে বলছে যে এখানে স্টাফগুলো যারা থাকবে তাদের স্কিলটা যেন পরিপূর্ণ হয়। যদি প্রপারলি বা ফুললি স্কিল্ড পিপল যদি আপনার কাছে থাকে, তাহলে প্রপার অ্যানালাইসিস হবে। আর প্রপার অ্যানালাইসিস যদি আমাদের থাকে, তাহলে আমাদের প্রপার ডিজাইনও করতে পারবো আমরা। ওকে, এবার বলছে ক্লায়েন্ট ডিসিশন। দ্য ক্লায়েন্ট মে ওয়ান্ট দ্য স্পেসিফিকেশন অফ হোয়াট বিফোর অ্যাপ্রুভিং সেন্ডিং অন ডিজাইন। বলতে ক্লায়েন্টের ডিসিশনের ব্যাপার স্যাপার আছে। তো ক্লায়েন্ট অনেক সময় যেটা করে যে আসলে আমরা যে আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে ধরেন আমি তো একটা গল্প বলবো, আমি এমন এমন কিছু করতে চাই। তো আমি আবার অনেক সময় দেখতে চাইবো যে আমি যে গল্পটা বললাম আসলে গল্পটা আপনি কতটুকু শুনেছেন আর কতটুকু বুঝেছেন, সেটাও তো আমার একটু যাচাই বাছাই করার দরকার আছে। তার মানে কি, এই জন্যই ক্লায়েন্ট এখানে এমন হইতে পারে যে আসলে আপনারা কি করবেন সেটাকে আমাকে বলেন, তারপর আমি আপনাকে পরবর্তী ডিসিশন জানাচ্ছি। তার মানে ক্লায়েন্ট আগে আমাকে অ্যানালাইসিস দেখাবে, তার অ্যানালাইসিস দেখার পরে আমি যদি ইয়েস করি তাহলে সে ডিজাইনে ফরওয়ার্ড হবে, তাই তো? এই কথাটাই এখানে আমাদেরকে বলছে। ওকে, আচ্ছা, এবার বলছে চয়েস অফ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মে বি ডিলেড আনটিল দ্য অ্যানালাইসিস ইজ কমপ্লিটেড। বলছে আপনি কোন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ব্যবহার করবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার অ্যানালাইসিসের উপরে। মানে এনভায়রনমেন্ট বলতে আসলে কি মিন করছে? এনভায়রনমেন্ট বলতে কিন্তু মিন করছে যে আসলে আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এই জিনিসটাকে মেনলি প্রাধান্য দিচ্ছে। কারণ আমরা যে এই যে সাবজেক্টটা পড়তেছি, এই সাবজেক্টটা কি শুধুমাত্র জাভার জন্যে? মোটেই না। যেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই এই কথাগুলো, এই তত্ত্বগুলো ম্যাচ করবে। ওকে, সো এই পর্যায়ে এসে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন এনভায়রনমেন্ট ইউজ করবেন এটার জন্যে। ওকে, সো যেহেতু অ্যানালাইসিস যদি প্রপার অ্যানালাইসিস আমাদের হয়, তাহলে আমাদের এটা চয়েস করতে খুব বেশি সুবিধা হবে। আর অ্যানালাইসিস যদি একটু ভুলভাল হয়ে যায়, তাহলে আমাদের এই এনভায়রনমেন্ট সেট করতে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে যে সব কাজ শেষ, কিন্তু কিছু কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট এখানে মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখবো আমরা ডিজাইন ইন দ্য ইটারেটিভ লাইফ সাইকেল। অ্যাডভান্টেজ অফ ইটারেটিভ লাইফ সাইকেল ইনক্লুড রিস্ক মিটিগেশন, making it possible to identify risk earlier and to take action. যেহেতু এটা ইটারেটিভ লাইফ সাইকেল, এটার মানে কি, যে বলছি একটা কাজের একটা চিন্তা হবে, আর একটা কাজ মানে ক্রমান্বয়ে কাজ চলবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হইতে থাকবে, ডিজাইন হইতে থাকবে, আবার ইমপ্লিমেন্টও হইতে থাকবে, মানে সব মানে একটা লাইনে চলতে থাকবে প্যারালালি একের পর এক। তো বলতেছে এই ধরনের সিস্টেমে যেটা হয় যে মেজর যে রিস্কগুলো আছে, রিস্কগুলো না অনেক আগে থেকেই বুঝে ফেলা যায়। যেহেতু আমি একটু একটু করে কাজ করে ফেলতেছি, একটু একটু করে আবার ইমপ্লিমেন্ট করে ফেলতেছি, তখনই বুঝে যাওয়া যায় যে আসলে আমি এই যে পার্টটা বানালাম, এই পার্টটা আসলে কতটুকু আমার বাকি সিস্টেমের সাথে বা আগের সিস্টেমের সাথে কাজ করতেছে। যদি না করে তাহলে আমি কি করতে পারবো, সাথে সাথে সেটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। তারপর চেঞ্জেস ম্যানেজমেন্ট বলতেছে চেঞ্জেস টু রিকোয়ারমেন্ট আর এক্সপেক্টেড অ্যান্ড প্রপারলি ম্যানেজমেন্ট। বলছে আপনি যখন একটা সিস্টেমে কাজ করবেন, চেঞ্জ আসবেই, এটাকে মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড বলছে যদি চেঞ্জ আসে যেন আপনি প্রপারলি সেটাকে ম্যানেজ করতে পারেন, সে অবস্থাটা আপনার ওখানের মধ্যে যেন থাকে। টিম লার্নিং, অল দ্য টিম ক্যান বি ইনভলভ ফ্রম দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট। বলছে সব টিমই একসাথে কাজ করবে, যেমন যারা কোডিং করবে তারাও থাকবে, যারা টেস্টিং করবে তারাও থাকবে, যারা অ্যানালিস্ট করবে তারাও থাকবে, সবাই একসাথে মিলেই এখানে কাজ করবে। যেহেতু লাইফ সাইকেলটা হচ্ছে ইটারেটিভ, তার মানে কি একই সাথে চলতেছে। আর ওয়াটারফল হলে কি, তো অ্যানালাইসিস টিম শেষ করবে, ডিজাইন পার্ট শুরু হবে, কোডিং পার্ট শেষ করবে, আবার টেস্টিং পার্ট শুরু হবে, ইমপ্লিমেন্টেশন পার্ট যাবে, তারপর হচ্ছে কি আবার সাপোর্টিং সিস্টেম শুরু হবে। তার মানে একটা ফুল শেষ হলে আরেকটা শুরু হচ্ছে। কিন্তু ইটারেটিভ কিন্তু তা না, আমি আবারও বলছি, মাথায় রাখবেন ব্যাপারগুলো। ওকে, এবার বলছে improve quality. Testing begin early and is not done as a big bang with no time.
ওই যে আমি শুরুতেই বলেছি যেহেতু টেস্টিংটা শুরুতেই একটু একটু করে করে ফেলা হয়, যার কারণে এটার কোয়ালিটিটা ইমপ্রুভ করা পসিবল হয়। কারণ সব কাজ শেষ করে কোয়ালিটি টেস্ট করা হয় না, এটা একটু একটু পার্ট শেষ হবে, সাথে সাথে তার টেস্টিং হয়ে যাবে। সো কোনো ঝামেলা হলে তো আবার প্রথম থেকে শুরু করতেই পারবো আমরা। ওকে, এবার বলছে সিমলেসনেস। সিম শব্দটা মানে কি জানেন? ফাইন, তো আমরা জানছি সিমলেসনেস সম্পর্কে নাকি? তার মানে কি বলছে চলেন আমরা একটু পরেই বুঝি, যেহেতু খুব কঠিন শব্দ পেলাম আমরা। আচ্ছা, তো দ্য সেম মডেল, দ্য ক্লাস মডেল ইজ ইউজ থ্রু দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট। বলতেছে যে আমরা যে মডেলগুলো বানাচ্ছি সেই মডেলগুলোকে আমরা আবার কি বলি, ক্লাস মডেল হিসেবে বানাই, দেন আমরা কি করি পুরো লাইফ সাইকেল জুড়ে সেটাকে আসলে ব্যবহার করি আসলে। আচ্ছা, আরেকটু পরে ব্যাখ্যা করতেছি এটার মূল মানেটা। আরও দেখেন, ডিউরিং ডিজাইন অ্যাডিশনাল ডিটেলস ইজ অ্যাডেড টু দ্য অ্যানালাইসিস ক্লাসেস। মানে এডিশনাল অনেক কিছু অ্যাটাচ হবে, কারণ তারা শুধুমাত্র বলে দিয়েছে যে তোমাদের একটা ক্যাম্পেইন ক্লাস লাগবে এবং ক্যাম্পেইন ক্লাসে এই অ্যাট্রিবিউটগুলো লাগবে। এখন আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে না, আমাদের আরও দু একটা অ্যাট্রিবিউট হয়তো বা লাগতে পারে, বা দু একটা মেথড ওরা যেগুলো ডিফাইন করে দিয়েছে তার চেয়ে বেশি লাগতেই পারে। তো কি করবো আমরা তখন সেটাকে করে ফেলবো। অ্যান্ড এক্সট্রা ক্লাসেস আর অ্যাডেড টু প্রোভাইড দ্য সাপোর্টিং ফাংশনালিটিস ফর দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের কাজটাকে ফুলফিল করার জন্য এক্সট্রা অনেক কিছু অ্যাড করতে হতে পারে। তো অ্যাড করতে হলে আমরা সেটাকে অ্যাড করবো, যেন কারণ আমাদের মূল ফোকাস থাকবে যেন আমরা যার জন্য সিস্টেমটা বানাচ্ছি সে যেন প্রপারলি তার সবগুলো ফাংশনালিটি ওখানে খুঁজে পায়। ওকে, সো আদার ডায়াগ্রাম আর অলসো এলাবোরেট ইন ডিজাইন অ্যাক্টিভিটিস। অন্যান্য যে ডায়াগ্রামগুলো থাকে এগুলো আমরা এখানে বিস্তারিত বলা হয় আর কি এই ডিজাইনের সময়। হ্যাঁ, তা আলটিমেটলি সিমলেসনেস দিয়ে আসলে কি দাঁড়ালো? আসলে দাঁড়ালো যে এইটা হচ্ছে আসলে অ্যানালাইসিস এবং ডিজাইন দুইটার একটা, মানে আমরা যদি বলি মোহনা, ওই যে দুইটা নদী যেখানে বলে মিশে ওটাকে মোহনা বলি না আমরা, তার মানে একটা মিলন স্থান বা দুইটার একটা কমন জায়গা। তো বলতেছে যে দুইটাকে মিলিয়েই আসলে আমাদেরকে সামনে যেতে হবে, কোনটাকে ফেলে বা কোনটাকে কম গুরুত্ব দিয়ে আমরা আসলে সামনে ফরওয়ার্ড করতে পারবো না। ওকে, এবার লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিজাইন সম্পর্কে আমরা দেখব। ইন স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন distinction has been made between logical and physical design। বলছে যে অ্যানালাইসিসগুলো হয় সেখান থেকে আসলে লজিক্যাল এবং ফিজিক্যাল যে পার্টগুলো সেগুলো ওরা আলাদা করে দেয়। তো সেখান থেকে আমরা কি করব, ফিজিক্যাল এবং লজিক্যাল ডিজাইন কমপ্লিট করবো। আর যেহেতু অ্যানালাইসিস করা হয়েছে, এবার দেখি লজিক্যাল ডিজাইন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্ল্যাটফর্ম। মানে বলছে যে আমরা যে লজিক্যাল যে ডিজাইনগুলো করবো, লজিক্যাল ডিজাইন মানে তো বুঝতেছি যেখানে আসলে আমরা আসলে কন্ডিশন অ্যাপ্লাই করব। তো বলতেছে কন্ডিশন যে আপনি অ্যাপ্লাই করবেন বা তোমরা যে কন্ডিশনটাকে ইউজ করবা, এটার জন্যে কোনো ল্যাঙ্গুয়েজকে বা কোনো প্ল্যাটফর্মকে ইন্ডিকেট করা যাবে না। ওই যে একটু আগে আমি বলছি যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন এইটা কিন্তু ডিজাইনে এসে এখনো সেট না। ডিজাইন আপনি ডিজাইনের মতোই করবেন, যখন আপনি সবকে মানে অ্যানালাইসিসের পরে আমরা সেট করবো যে আসলে আমরা ল্যাঙ্গুয়েজ কোনটা বাছাই করব। কিন্তু তারপরেও বলছে যে যেহেতু লজিক মানে এই অ্যানালাইসিসগুলো ল্যাঙ্গুয়েজের আগেই করা হয়েছে, সো এই ডিজাইনগুলো আমরা এমনভাবেই করব যেন যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সেটাকে আসলে ফুলফিল করতে পারি। এটা যেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ডেন্ট না হয়, ও যেন ইন্ডিপেন্ডেন্ট থাকে। বুঝতে পারছি তো? এবার ফিজিক্যাল ডিজাইন ইজ বেসড অন দ্য অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্ম। এবার বলছে এবার তো ফিজিক্যাল ডিজাইন আপনাকে করতে হবে। সো লজিক্যাল পার্টে তো আমরা কি করতেছি, মাথায় করতেছি। ফিজিক্যাল পার্ট তো অনেকটা দৃশ্যমান হতে হবে। সো তখন আপনাকে যেটা করতে হবে, এই ডিজাইনটা অবশ্যই আপনাকে করতে হবে ল্যাঙ্গুয়েজ এবং প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। কেন করতে হবে এবার আমি একটু শেয়ার করি। ধরেন আপনি চিন্তা করতেছেন আমরা আমাদের জাভাতে ডু হোয়াইল লুপ একটা লুপ আছে না, ডু হোয়াইল। তো ডু হোয়াইল লুপ আমরা মানে আমি জাস্ট এক্সাম্পলের স্বার্থে বলছি। সো আমাদের কোনো একটা জায়গায় অ্যানালাইসিসে আসছে যে লজিক্যাল অ্যানালাইসিসে আসছে যে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব, কথার কথা। কিন্তু আমরা ফাইনালি সেট করলাম যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবো সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। এখন মজার ব্যাপার হচ্ছে পাইথনের ডু হোয়াইল লুপ নাই। তাহলে আপনাকে কী করতে হবে, ফিজিক্যাল ডিজাইন যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজকে মাথায় রাখতে হবে, রেখে আপনাকে ডিজাইন করতে হবে। জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি বোঝার সুবিধার্থে। ক্লিয়ার তো ব্যাপারটা?
এবার আরো কিছু বলতেছে, কিছু এক্সাম্পল দিচ্ছে এখানে, দেখি ওরা কি এক্সাম্পল দিচ্ছে। বলছে সাম ডিজাইন of the user interface classes can be done without knowing whether it is to be implemented in Java, C++ or some other language. Type of field, position in Windows. মানে খুব সিম্পলি বলতেছে যে আপনি যখন আসলে ডিজাইন করবেন, ডিজাইন করার সময় ম্যাক্সিমাম সময় আপনাকে যেটা জানতে হবে না যে আপনি আসলে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। ওকে, কারণ আপনার মূল উদ্দেশ্য হচ্ছে, ডিজাইনের মূল উদ্দেশ্য ইউজার ইন্টারফেস, মানে ইউজার আসলে কিভাবে কাজ করবে ওই জিনিসটাকে বিশেষ করে ফুটায় তোলা। সাম ডিজাইন ক্যান অনলি বি ডান হোয়েন দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ডিসাইডেড। এই যে যেটা একটু আগে আমি আপনাদের উদাহরণ দিলাম, যে কিছু কিছু আবার ডিজাইন আছে যে ডিজাইনটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট। যেমন বলছে দ্য অ্যাকচুয়াল ক্লাসেস ফর দ্য টাইপ অফ ফিল্ডস দ্য লেআউট ম্যানেজার অ্যাভেলেবল টু হ্যান্ডেল উইন্ডো লেআউট। খুব সিম্পলি আমি বলে দেই, যেমন আমরা যেমন জাভাতে যখন একটা ক্লাস বানাই, ক্লাস বানানোর শুরুতে আমরা প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট ইন্টিজার, আইডি এরকম বলি, তাই না? কিন্তু পাইথন আবার যখন আপনি ইউজ করবেন তখন ওরা প্রাইভেট করার জন্য দেয় মাইনাস চিহ্ন, পাবলিক করার জন্য দেয় প্লাস চিহ্ন, আবার প্রোটেক্টেড করার জন্য দেয় হ্যাশ চিহ্ন। তার মানে কি আপনাকে তখন অবশ্যই একটু স্পেসিফিক হইতে হবে। আবার এই জিনিসটাই আমাদেরকে এখানে বলছে আর কি। আরও বলছে কিছু, দেখেন, it is not necessary to separate this into two separate activities. বলতেছে যে আপনি লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইন দুইটা শব্দ বা দুইটা পার্ট হলেও আপনি কিন্তু এটাকে আবার দুই দুনিয়ায় ভাগ করে দিবেন না, মানে দুইটা অ্যাক্টিভিটিসে ভাগ করবেন না, একটা অ্যাক্টিভিটির মধ্যেই লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইন আসবে। It may be useful if the software is to be implemented on different platform. সো আপনি যখন বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করবেন তখন দুইটাকে একসাথে ইউজ করতে মানে থাকলে আপনার সেই ইউজটা সুবিধা হবে, এটাই বলছে। দেন ইট উইল বি অ্যান অ্যাডভান্টেজেস টু হ্যাভ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ডিজাইন দ্যাট ক্যান বি টেলরেড টু ইচ প্ল্যাটফর্ম। মানে বলছে আপনি যদি এই জিনিসগুলো প্রপারলি ফলো করেন তাহলে আপনি একটা বিশেষ অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে কি আপনি যে ডিজাইনটা বানাচ্ছেন সেটা হবে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ইট মিনস যে এই কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি তখন কাজ করতে পারবেন, আপনার তখন ল্যাঙ্গুয়েজ নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। ডিজাইন আসছে, ডিসিশন আসছে যে হ্যাঁ আমরা এটাকে পিএইচপি দিয়ে করবো, সো পিএইচপি দিয়ে করে ফেলতে পারবো। বুঝতে পারছি? ওকে, আরো কিছু বলেছে সিস্টেম ডিজাইন অ্যান্ড ডিটেল ডিজাইন। সিস্টেম ডিজাইন ডিলস উইথ দ্য হাই লেভেল আর্কিটেকচার অফ দ্য সিস্টেম। বলছে সিস্টেম ডিজাইনের মধ্যে আর্কিটেকচার যেটা একটু হাই লেভেলের, কি কি থাকে দেখেন। বলছে স্ট্রাকচার অফ সাব সিস্টেম, ডিস্ট্রিবিউশন অফ সাব সিস্টেম অন প্রসেসর, communication between subsystem, a standard for screen, report, help, etc. Job design for the people who will use the system. বলছে আসলে সিস্টেম ডিজাইনের মধ্যে এই ব্যাপারগুলো প্রাধান্য পাবে। ওকে, এবার আমরা দেখব ট্রেডিশনাল ডিটেল ডিজাইন কনসিস্ট অফ 4 মেন অ্যাক্টিভিটিস। বলছে ট্রেডিশনাল সিস্টেম যদি হয় তাহলে আমরা চিন্তা করব মেনলি ডিজাইনিং ইনপুট, যে ইনপুটটা কিভাবে কাজ করবে, ডিজাইনিং আউটপুট, আউটপুটটা কিভাবে হবে, ডিজাইনিং প্রসেসগুলো কিভাবে হবে, ডিজাইনিং ফাইল অ্যান্ড ডাটাবেস স্ট্রাকচারস। মানে আগের কথাগুলোই ওরা কি করেছে 4টা মূল পার্টের মধ্যে নিয়ে আসছে কিন্তু, তাই না? বুঝতেছেন তো কথাগুলো, নাকি এগুলো আমার বাংলা বলতে হবে? হ্যাঁ, এই জন্য কিন্তু আমি কিছু কিছু জিনিস বাংলা বলছি না, যেগুলো সহজ সহজ কথা, কারণ একটু একটু ইংরেজিতে চর্চা আমাদের করতে হবে তো, কারণ আলটিমেটলি কাজ ইংরেজিতে করতে হবে নাকি? ওকে, আচ্ছা, এবার আরো কিছু কথা আছে। এবার বলছে ট্রেডিশনাল ডিটেল ডিজাইন ট্রাই টু ম্যাক্সিমাস কোয়েশন। স্যার, সো কি বলছে যে ট্রেডিশনাল ডিটেল ডিজাইন যদি আমরা করি, এটা যেটা করে ম্যাক্সিমাইজ করে, কোয়েশনকে ম্যাক্সিমাইজ করে, মানে কোয়েশন বাড়িয়ে দেয়। কিভাবে বলে? এলিমেন্টস অফ দ্য মডিউল অফ দ্য কোড অল কন্ট্রিবিউট টু দ্য অ্যাচিভমেন্ট আ সিঙ্গেল ফাংশন। মানে কোয়েশন মানে হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট জিনিসকে মিলিয়ে আমরা একটা বড় কাজ করবো। মানে সিম্পলি এতদিন আমরা যেটা দেখছি, আমরা 3টা-4টা ক্লাস মিলিয়ে একটা কাজ করি, তাই না? সো এইটাকে আমরা বলছি কোয়েশন, মানে ডিপেন্ডেন্সি মিন করতেছে এখানে। আর এইখানে দেখেন আরেকটা জিনিস বলছে ট্রেডিশনাল ডিটেলস ডিজাইন ট্রাই টু মিনিমাইজ কাপলিং, unnecessary linkage between module that made them difficult to maintain or use isolation from other module. মানে খুব সিম্পল, কাপলিং বলতে বোঝাচ্ছে একটার সাথে একটা জোড়া লাগানো। তো বলতেছে যে আননেসেসারি যে লিঙ্কেজগুলো আছে, অনেক সময় দেখা যায় যে আমরা একটা ক্লাস বানাইছি হুদাই ইউজ করি নেই,
তো বলছে এই ধরনের কাজগুলো আসলে ট্রেডিশনাল যে এই সিস্টেম আছে ওই সিস্টেমে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং বাদ দিয়ে দেওয়া হয় এই কারণে, কারণ এটা থাকলে যেটা হয় সিস্টেমটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়, আর যারা ইউজ করবে তারা আরও বেশি মাথা খারাপ হয়ে যাবে তাদের জন্য। তো এই জন্য বলছে এটাকে আইসোলেশন করে রাখতে, সরিয়ে রাখতে বলা হয়েছে। এবার বলছে দেখেন সিস্টেম ডিজাইন অ্যান্ড ডিটেল ডিজাইন, আরও কিছু বলছে আদার অবজেক্ট ওরিয়েন্টেড ডিটেইলড ডিজাইন অ্যাডস ডিটেল টু দ্য অ্যানালাইসিস মডেল। কি কি আরও অ্যাড করে? টাইপ অফ অ্যাট্রিবিউট, অপারেশন সিগনেচার, assigning responsibilities as operation, additional classes to handle user interface, additional classes to handle data management, design of reusable component, assigning classes to packages। মোট কথা দেখেন এখানে কি বলছে যে আমার যে অ্যাট্রিবিউটগুলো হবে সেগুলোর টাইপ কি হবে সেটা আমাদেরকে এখানে বলে দিবে, কি কি অপারেশন থাকবে সেই অপারেশনে কি কি সিগনেচার থাকবে সেটাও আমাদেরকে বলে দেবে। সিগনেচার কি জানি? সো প্যারামিটার এবং যে মেথডের নাম এগুলোকে বলা হচ্ছে আসলে সিগনেচার। মনে আছে না আমরা কি বলছিলাম, ওভার রাইডিং আর ওভারলোডিং একটা মেথড বলছিলাম, তাই না? তো কোন মেথডটা একই নামে অনেকগুলো মেথড বানানো যায়, কোনটায় বলেন তো, রাইডিংয়ে না লোডিংয়ে? ওভারলোডিংয়ে। সো এখানে আসলে ওভারলোডিংটা অনেক ক্ষেত্রে মিন করা যায় এই কথাটার ক্ষেত্রে, যে আমরা একই নামে মেথড থাকতে পারে বা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড থাকতে পারে, এগুলো সব আমাদেরকে এই ডিটেলস যে ডিজাইন থাকবে এটার মধ্যে বলে দেওয়া থাকবে। এবং রেসপন্সিবিলিটিস অ্যাজ অপারেশন, মানে বলা হচ্ছে যে কি কি ফাংশনালিটি থাকবে, কার কি কাজ থাকবে এটা এখানে থাকবে, এবং কোন কোন ক্লাসগুলো ইউজার ইন্টারফেসকে হ্যান্ডেল করবে, কোন কোন ক্লাসগুলো ডেটাবেস রিলেটেড কাজগুলো কমপ্লিট করবে, কোন কোন ডিজাইনগুলো রিউজেবল কম্পোনেন্ট হবে, এবং কোন ক্লাস কোন প্যাকেজের মধ্যে আমরা রাখবো, এগুলো সব আমাদেরকে এই ডিটেলস ডিজাইনের মধ্যে উল্লেখ করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে। সো দেখেন কি কি করতেছে, বলছে দেখেন যে জাভা AWT, আসলে এটা অনেক আগের বই, তো AWT বলতে আমরা সুইংকে মিন করতে হয়। সুইং এর আগের নাম ছিল আসলে AWT, তারপরে সুইং, তারপর সুইং এর পার্টও শেষ হয়ে আবার একটা নতুন পার্ট আসছিল জাভা FX। তারপর তো আসলে এই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে বলতে এটা অবসোলেট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে দেখেন যে একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন JWT ইউজ করে করা হবে। সো এটা কী কী থাকবে বলছে, এখানে যে কন্ট্রোল অবজেক্টগুলো এখানে থাকবে, বিজনেস অবজেক্টগুলো এখানে থাকবে, এখানে বলতে থাকবে প্যাকেজগুলো কীভাবে থাকবে, যে JDBC একটা পার্ট থাকবে, জাভা SQL এর ফাইল থাকবে এখানে, তারপর অবজেক্টিভ রিলেশনাল এখানে থাকবে, হচ্ছে গিয়ে মডেল ক্লাসগুলো। সো এখানে আমাদেরকে বলতেছে যে এইভাবে ডিটেল ডিজাইন দেওয়া থাকবে। সো এটা দেখে দেখে আমরা কি করব, অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমরা কাজগুলো কমপ্লিট করব। আর যদি ডিজাইন বানাই আমরা তাহলে এইভাবে বানাবো এই। সো এবার দেখেন লেগে দেখাচ্ছে অ্যাসাইনিং রেসপন্সিবিলিটিস, কার কি কার কি রেসপন্সিবিলিটিস এইটা এখানে মিন করা দিচ্ছে। সো এখানে বলছে ইনভয়েস, তো এখানে কি বলতেছে ইনভয়েস লাইন, আর এখানে বলতেছে ট্যাক্স রেট অ্যাপ্লাইজ টু প্রোডাক্ট, মানে কোন ট্যাক্স রেট কোন প্রোডাক্টে অ্যাপ্লাই হবে সেটা এখানে আমরা দিব। এখান থেকে ইনভয়েস লাইন জেনারেট হবে, ইনভয়েস লাইন থেকে কি হবে, ইনভয়েস জেনারেট হবে। তার মানে প্রসেসটা আমাদেরকে মানে কার সাথে কার কি রেসপন্সিবিলিটি আছে সেটা আমাদেরকে এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে। এবার আমরা দেখব কোয়ালিটি অফ অ্যানালাইসিস। সো কারেক্ট স্কোপ, এভরিথিং ইন দ্য সিস্টেম ইজ রিকোয়ার্ড, মানে সিস্টেমের মধ্যে যে রিকোয়ার্ড সিস্টেমগুলো থাকবে, মানে যেগুলো মাস্ট দরকার সেগুলো যেন অবশ্যই থাকলেই আমরা বলবো এটা হচ্ছে একটা কোয়ালিটিফুল অ্যানালাইসিস। কমপ্লিটনেস বলতেছে, আমি ভিতরে কথা না পড়ি, কমপ্লিটনেস মানে বলতেছে অবশ্যই ফুলফিল থাকতে হবে। অ্যানালাইসিস হয়েছে অর্ধেক হয় নাই, এটা যেন না হয়। তো সবগুলো প্রপারলি অ্যানালাইসিস করা থাকতে হবে। কারেক্ট কন্টেন্ট বলতেছে যে এটার যে ডিসক্রিপশন বা এটা যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেটা যেন কারেক্ট মোডেই থাকে। কনসিস্টেন্সি, ইচ এলিমেন্ট ইজ দ্য কনসিস্টেন্সি রেফার্ড বাই দ্য সেম নেম, মানে বলতেছে যে ধরেন একবার একটা ক্লাসের নাম দিয়েছেন ক্যাম্পেইন, একটু পরে আবার নাম দিয়েছেন ক্যাম্পেইন ডিটেল, একটু পরে আবার দিয়েছেন ক্যাম্পেইন অন, এরকম যেন না হয়, মানে আপনি একই ধরনের নাম ব্যবহার করেন। মানে বলা হচ্ছে এখানে রিলেভেন্ট শব্দগুলো ব্যবহার করার জন্য। কোয়ালিটিস অফ আরও আছে যেমন ফাংশনাল, সিস্টেম উইল পারফর্ম অন ফাংশনাল দ্যাট ইজ রিকোয়ার্ড টু, মানে ফাংশনাল যে কাজগুলো আছে সেগুলো আপনি প্রপার অ্যানালাইসিস করবেন, এটার এফিসিয়েন্সি আছে কিনা, যে আসলে সর্বনিম্ন সময় বেশি কাজ করতে পারে কিনা সেটাও আপনার ডিজাইনের মধ্যে থাকবে। ইকোনমিক্যাল, অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে জিনিসটা বানাচ্ছেন এটা যেন খুব বেশি কস্টলি না হয়,
মানে যার জন্য বানাচ্ছেন তার জন্য যেন মোটামুটি রিজনেবল হয়, রিলায়েবল। বলতেছে আসলে যে সিস্টেমটা ব্যবহার করবে তার জন্য যেন মানে যাকে আমরা বলতেছিলাম মূল ইউজার বা এন্ড ইউজার, সে যেন খুব সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারে। ধরেন এমন একটা মেনু রাখছে যে মেনুটা 2-3টা মেনুতে ঢুকার পরে আমরা খুঁজে পাবো, অথচ এটা বেশি দরকার হয়। তাহলে এই জিনিসগুলোকে বলছে এগুলোকে একটু প্রপারলি রাখতে আর কি। আরও বলছে সিকিউর, অবশ্যই যেহেতু সিস্টেম আমরা অনলাইনে সিস্টেম বানাবো তো অবশ্যই সিকিউরিটির কথা আমাদেরকে ম্যাক্সিমাম মাথায় রাখতে হবে। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি নমনীয়তা, মানে মানে যে কোনোভাবেই যেন এটাকে আমরা আসলে ব্যবহার করতে পারি। ওকে, মানে ধরেন আরও জিনিস যেমন এখানে বলতে যেমন আমরা যদি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম বানাই, ধরেন আমরা লিনাক্স সার্ভারে রেখেছি, আমাদের মনে হলো হঠাৎ করে যেন আমরা এটাকে চেঞ্জ করে উইন্ডোজ সার্ভারে নিয়ে আসবো, তাহলে যেন আমাদের কোডিং টোডিং এগুলো যেন চেঞ্জ করতে না হয়, যেন অল্প কিছু কাজ করে আমরা যেন চটপট করে এটাকে সরাই ফেলতে পারি। এটাই হচ্ছে আসলে ফ্লেক্সিবিলিটি। এবার বলছে জেনারেল, বলছে জেনারেল পারপাস অ্যান্ড পোর্টেবল, মানে বলতেছে যে মূল যে উদ্দেশ্যগুলো বা মূল যে কাজগুলো আছে সেগুলো যেন আমরা এখান থেকে প্রপারলি করতে পারি। বিল্ডেবল, ডিজাইন ইজ নট টু কমপ্লেক্স ফর দ্য ডেভেলপার্স টু এবল, মানে বলতেছে এমন অ্যানালাইসিস যদি বেরো বা এমন ডিজাইন করছে যে ডিজাইনটা আসলে যারা প্রোগ্রাম করবে তারা কিছুই বুঝতেছে না। বলছে এমন ডিজাইন যেন আবার না হয়, যেন ডেভেলপারেই বুঝতে না পারে, কারণ ডিজাইনটা আসলে বানানো হচ্ছে ডেভেলপারদের জন্য, তারাই যদি বুঝতে না পারে কাজ করবে কাই। তো বলছে ডিজাইনটা যেন মোটামুটি পারফেক্ট হয় বা একটু ইজিয়ার হয়। আল্লাহ কতগুলো দেখছেন। ম্যানেজেবল, easy to estimate work involved in the and to check the progress, মানে ধরুন কাজটা 1 বছরের, তো আপনি প্রতিদিন কতটুকু কাজ করতেছেন ততটুকু তো আপনাকে বুঝতে হবে, চেক করতে হবে যে হ্যাঁ আমি এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ হলো কি হলো না। যদি আপনি বসে থাকেন যে না 1 বছর পরে আমি দেখবো কতটুকু কাজ হলো, কারণ 1 বছর পরে শেষ হওয়ার কথা, কিন্তু 1 বছর পরে দেখা গেল যে এতদিন যা হয়েছে কিছুই হয়নি, মানে কাজের কাজ কিছুই হয়নি। তো বলতেছে এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটা যেন ম্যানেজেবল হয়। ম্যানেজেবল বলতে যেন খুব সহজেই চেক করা যায় যে কতটুকু পার্ট কমপ্লিট হলো, কে কার কাজ কতটুকু করতেছে, এটা যেন ট্রেস করা যায়। মেইনটেনেবল, ডিজাইন মেক ইটস রেসপন্সিবল ফর মেইনটেন দ্য প্রোগ্রাম, আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইনার্স ইন্টেনশন। যাই হোক, মানে এটা প্রোগ্রাম বানানোর পর তো মেইনটেনও করতে হয়, কারণ প্রোগ্রাম বানানোর পরে সব টেস্টিং করার পরেও অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো কিছু প্রবলেম অ্যারাইজ হয়, হতেই পারে। তো তখন এমন কোডিং করলাম যে ওটাকে যেন ঠিকঠাকই না করা যায়, বা ওটা ঠিক করতে গেলে বিশাল কোড চেঞ্জ করতে হবে। তো বলছে এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করা যায়, কাজ করতে ডিজাইন করতে আর কি। ইউজেবল, বলছে যেন ইউজাররা এটাকে ইউজ করে যেন আসলে স্যাটিসফাই হয় সেইভাবে বানাইতে হবে। ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে ধরেন একটা লিফটের ডিজাইন করলাম, লিফটের সবগুলো সুইচ দিলাম আমি মাথার উপরে, তার মানে যে মানুষগুলো একটু খাটো তারা ওই সুইচ ধরতেই পারবে না, ইট মিনস তারা লিফটে উঠতেই পারলো না, তাহলে ব্যাপারটা কেমন হলো? তার মানে এটা ইউজেবল হইলো না। ওকে, হ্যাঁ আবার ওটা হতে পারতো যদি আমি ধরেন যে দেশের মানুষগুলো একটু লম্বা চূড়া বেশি হয় তাদের জন্য বানাইছি, তাদের জন্য খুব ইজি, তাহলে মানে বাচ্চারা যেন ওটা না ধরে এই জন্য বানাইছি ওই সেন্সে। তার মানে আপনার যেন মানে যার জন্য বানাবেন তার জন্য যেন এটা প্রপার মানে 100% ইউজেবল হয়। যেমন আজকাল আমরা ফোন কিনি, অনেক ফিচার থাকে আমাদের ফোনে, আমরা জানি না যে আসলে এই ফিচার দিয়ে কী করা যায়, তাই না? অনেকেই আমরা কিন্তু জানি না যে আসলে এটার ফিচার কি আসলে, কিন্তু যখন কিনি তখন কেনার সময় কিন্তু চিন্তা করি এটা থাকতে হবে ওটা থাকতে হবে, এটার মধ্যে এটা নাই কেন, এটার মধ্যে এটা আছে কেন, এই চিন্তাগুলো কিন্তু আমরা করি। ওকে, রিইউজেবল, বলছে রিইউজেবল এলিমেন্টস বানাইতে, মানে কোডিংগুলো মানে কোনো পার্টগুলো যেন আমরা রিইউজ করতে পারি। সো এবার আমরা পাচ্ছি ট্রেড অফ ইন ডিজাইন। এই ট্রেড অফ শব্দটা মানে জানেন না, নট লাইক দ্যাট। এই ট্রেড অফ কথা সুন্দর একটা শব্দ, অর্থ হচ্ছে গিয়ে সমঝোতা করা। ওকে, মানে ধরেন আমি একটা বললাম আপনি একটা বললেন, এখন কি করতে হবে? দুজনে আমরা কি করবো, আমি একটু ছাড় দেবো আপনি একটু ছাড় দিলেন, তাহলে আমাদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। সো দিস ইজ ট্রেড অফ। আর আরেকটা মানে আমরা যদি মানে আমি তো কমার্সে পড়েছি, বিজনেসে মানে অ্যাকাউন্টিং রিলেটেড, সো ওইখানে আবার ট্রেড অফ বলতে অনেকটা ওই যে আবার ইয়াকে মিন করে, ওই যে সেই বিনিময় প্রথাকে মিন করে। পড়ছেন না আপনারা ইকোনমিক্সে? তো একটু ছিল সবারই কম বেশি, যে কারো চাল ছিল কারো মাছ ছিল, চাল দিয়ে মাছ বিনিময় হইতো, যে তুমি তোমার মাছ আমাকে দাও আমি আমার চাল তোমাকে দিই, ওইটা ট্রেড অফ ছিল। তার মানে ওইটা তো একটা সমঝোতাই ছিল, তাই না? আচ্ছা আচ্ছা, এবার এখানে কি বলছে দেখি। ডিজাইন টু মিট অল দিস কোয়ালিটি মে প্রডিউস কনফ্লিক্ট। বলছে যে ডিজাইন আমরা যখন করছি, করার সময় সব কিছু চিন্তা করে এমন ডিজাইন করছি
যে যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কিছু কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এটা হতেই পারে। ট্রেড অফ হ্যাভ টু বি অ্যাপ্লাইড টু রিজলভ দিস। তো বলছে এইখানেই আমরা ট্রেড অফকে অ্যাপ্লাই করব। কেন ট্রেড অফকে অ্যাপ্লাই করবো? যে বলছি এখান থেকে একটু ছাড়বো, ওইখান থেকে একটু বাড়াবো, তাইলেই তো ট্রেড অফ হবে, তাই না? মানে সমঝোতা হবে। বলছে ফাংশনালিটি, রিলায়েবিলিটি, সিকিউরিটি আর লাইকলি টু কনফ্লিক্ট উইথ ইকোনমি। বলছে এই যে জিনিসগুলো বললাম, যে ফাংশনালিটি, রিলায়েবিলিটি, সিকিউরিটি, এগুলো হচ্ছে যেটা হচ্ছে অনেক সময় ইকোনমি, মানে ইকোনমি বলতে এখানে বোঝাচ্ছে ধরেন আপনি হেভি ফাংশনালিটি চাইলেন, হেভি রিলায়েবিলিটি চাইলেন, খুব বেশি মাত্রায় সিকিউরিটি চাইলেন, আর আমি বললাম তাহলে এটার জন্য এত টাকা এত টাকা বেড়ে যাবে, তখন আপনি কি বললেন? এত টাকা তো সম্ভব না। তখন আমি কি বলবো? তাহলে একটু সিকিউরিটি একটু কম দেই। তাহলে তখন আপনি চিন্তা করুন কত কমবে। তখন আমি বলবো ধরেন কথা যে হ্যাঁ 50,000 টাকা কমে যাবে। তখন সে কি বলবে? ওকে তাহলে এটাই করেন। তাহলে হলো না সমঝোতা, ট্রেড অফ? তো বলতেছে এটাই আর কি। ডিজাইনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করে সেটাকে ট্রেড অফ করবো। লেভেল অফ রিলায়েবিলিটি ফর এক্সাম্পল ইজ কনস্ট্রেইনড বাই দ্য বাজেট অ্যাভেলেবল ফর দ্য ডেভেলপমেন্ট। আমি যে ঘটনা মানে যে উদাহরণটা দিলাম সেটা আবার নিচে ওরা বলে দিচ্ছে যে আপনার বাজেট ব্যাপার নিয়ে, বাজেট অনেক বড় হয়ে যাচ্ছে, বাজেট অনেক কম হয়ে যাচ্ছে, সো আপনি কি করবেন? সেখানে ট্রেড অফ করবেন, ডিজাইনে কিছু কম বেশি করবেন, এই তো ব্যাপার নাকি? আরো কিছু বলছে, ডিজাইন অবজেক্টিভস মে কনফ্লিক্ট উইথ দ্য কনস্ট্রেন্ট ইমপ্রুভ দ্য ইম্পোজড বাই দ্য রিকোয়ারমেন্ট। মানে রিকোয়ারমেন্টে ছিল কিন্তু ডিজাইনে কিছুটা যে কম বেশি আছে, কেন? ওই ট্রেড অফের কারণেই। আচ্ছা, তারপরে আবার বলছে দ্য রিকোয়ারমেন্ট দ্যাট দ্য সিস্টেম ক্যান বি ইউজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ বাই স্পিকার্স অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা যাই হোক, বলছে যে এই যে রিকোয়ারমেন্টসটা এমন হইতে পারে যে ধরেন আমি যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি তখন অ্যানালাইসিস করছি ধরেন বাংলাদেশি পিপলকে নিয়ে অথবা এশিয়ান পিপলকে নিয়ে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার সিস্টেমটা মিডল ইস্টে চলে গেছে। ওই যে আপনাদেরকে একটা ছবি এঁকে একটা মজা দেখাচ্ছিলাম না, সো ওরকম ঘটনা ঘটতে পারে। বলছে তখন আপনাকে কী করতে হবে? ট্রেড অফ করতে হবে। তখন আপনার ডিজাইনের মধ্যে কিছু কম বেশি করতে হবে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি ট্রেড অফের ব্যাপার। বলতেছে চ্যাপ্টার 6 এর অনেক ঘটনা বলতেছে আমাদেরকে, এখানে এই পার্টটুকু আর আমাদের লাগবে না।